মূর্খ এবং দুর্বলদের প্রধান হাতিয়ার হচ্ছে গালি। সে যখন আপনার সাথে যুক্তি তর্কে পেরে উঠতে বা পারতেছে না বা পারবে না, তখন সে একটা অস্ত্র ব্যবহার করবে আপনার যুক্তি থামিয়ে দেওয়ার জন্য। তখন সে গালি নামক অস্ত্রটা ব্যবহার করবে। যে এক কথায় আছে, মূর্খ এবং দুর্বলদের প্রধান হাতিয়ার হচ্ছে গালি। বর্তমানে আমরা দেখছি রুমিনা ফারহানা এই পথ অবলম্বন করেছেন। এখন তিনি যুক্তি তর্কে পারতেছে না, সে কারণে সে জুলাই যোদ্ধাদেরকে বিশ্রী ভাষায় গালিগালাজ করতেছে। এখন রুমিন ফারহানা হয়তো মনে করতেছে তিনি যেভাবে কথাগুলো বলতেছে হাসনান আব্দুল্লাহ সহ এনসিপির নেতাকর্মীদেরকে, তো তিনি এটা মনে করতেছে তিনি এগুলো বলে মনে হয় তিনি অনেক বড় বা অনেক বড় মাপের একজন রাজনীতিবিদ হয়ে যাচ্ছে, বা সবাই মনে করবে তাকে যে তিনি একজন বড় মাপের রাজনীতিবিদ। তবে তিনারা এত শিক্ষিত, এই জ্ঞানটা তাদের মধ্যে নাই যে রাজনীতি এমন একটা জিনিস, এটা মানে খুবই সেন্সিটিভ একটা জায়গা। এখানে কেউ যদি বেশি কথা বলে সে মানে কথার মধ্যে গোলমাল হয়ে যাবে, এটা স্বাভাবিক। এই জায়গাতে যত কথা কম বলা যাবে ততই ভালো। কিন্তু আমরা ইদানিং দেখতেছি রুমিন ফারহানা ওই যে ইয়ার মধ্যে আপনার নির্বাচন কমিশনের মধ্যে ইশারা দিয়ে দেখাই দিচ্ছে যে মানে ওকে মারার জন্য এনসিপির একটা নেতাকে। তো এগুলা কিন্তু মানে রুমিন ফারহানার যে রাজনৈতিক যে ইয়ে আছে ওইটার মধ্যে ইফেক্ট পড়বে। আর একটা বিষয় আছে রাজনৈতিক শিষ্টাচার, যারা রাজনীতি করে তাদেরকে এই পথ অবলম্বন করতে হয়। রাজনীতির একটা শিষ্টাচার আছে, এটার বাহিরে যে আপনি যদি কিছু বলেন বা কিছু করেন তাহলে এই ইফেক্ট আপনার নিজের উপরেই পড়বে, আপনার ইমেজের মধ্যে যে এটা আঘাত খাবে। এখন বর্তমানে রুমিন ফারহানা যে আচরণ যে করে যাচ্ছে টকশোর মধ্যে দেখতেছি, মানে দেখি তো ভিডিওগুলা, যে একজন কথা বলতেছে তাকে কথা বলতে দিচ্ছে না, মানে তার কণ্ঠ বা তার গলার সাউন্ড এতটাই উচ্চ, মানে সে ওই লোক কথা বলতেছে ওই লোককে কথা বলতে দিবেই না। মানে কথা হলো ওই যে বলতেছে এটার উত্তর দিতেই হবে তাকে। মানে তার মনে হয় সে কি যে বলে, আমাদের দেশের মধ্যে একটা কি আছে মানে বিষ কচু আছে, আমাদের গ্রামের বাড়িতে একটা ইয়ে বলে যে বিষ কচু, ওইটা নাকি খাইলে মানে গলা খুসখুস করে। তো ঠিক এরকমই রুমিন ফারহানার অবস্থা হয়েছে, যে টক শোর মধ্যে গেছে তো সবাইকে তো কম করে 2 মিনিট 4 মিনিট করে সময় দেয়, যাকে যে সময়টা দেয় তাকে এই সময় কথা বলতে হয়। তো একটা লোক সে তার সময় অনুযায়ী সে কথা বলবে, কিন্তু রুমিন ফারহানা বারে বারে তাকে বাধা দিচ্ছে, বা প্রতিটা কথা ওই লোকে যদি একটা কথা বলে সে একটা কথার বিপরীতে রুমিন ফারহানা 3টা কথা বলে। মানে রীতিমতো ওই লোককে কথা বলতে দিচ্ছেই না রুমিন ফারহানা। এবং সে লোক ওই যে লোকটা কথা বলতেছিল সে মানে খুব ঠান্ডা মাথায় রুমিন ফারহানাকে এমন ভাবে অপমান করছে, মানে বলার মতো না। যদি তার লজ্জা শরম এরকম কোনো কিছু তার যদি থেকে থাকে তাহলে আর কখনো টক শোতে যাবে না। আর যদি যায়ও তাহলে একজন কথা বলতেছে, ওই কথা বলার সময় ইন্টারফিয়ার করবে না। একজন কথা বলতেছে, কথা বলার উপর দিয়ে যদি কথা বলায় তো এটা তো একটা মানে অভদ্র মানুষ এই কাজগুলো করে, অভদ্র অশিক্ষিত মূর্খ এই মানুষগুলো এগুলো করে থাকে। তো রুমিন ফারহানা কি এরকম একজন? হয়তোবা, আবার না। কিন্তু রুমিন ফারহানার বর্তমানে তার বডি ল্যাঙ্গুয়েজ বা তার আচরণ বিধি দেখে মনে হচ্ছে মানে ওই যে বললাম না ইতর মূর্খ অশিক্ষিত, তাদের পথ ধরেই সে হাঁটতেছে। এবং সে যেভাবে ইশারা দিয়ে বলতেছে যে তাকে মারার জন্য, তো মনে হচ্ছে সে একজন লেডি গ্যাংস্টার। তো এগুলা যতই করবেন মানে আপনার রাজনীতির যে একটা ইমেজ আছে ওই ইমেজটা তত বেশি নষ্ট হবে এবং তত বেশি নিচে নামবে। এগুলো যত করবেন ততই আপনার রাজনীতির ক্ষেত্রে একটু ঝামেলা হবে। বর্তমানে হলো সোশ্যাল মিডিয়ার যুগ, যার কাছে একটা স্মার্টফোন আছে সে একজন সাংবাদিক। আপনি বুঝতেও পারবেন না আপনি যে কারোর সাথে খুব খারাপ ভাবে আচরণ করতেছেন, কারোর সাথে খারাপ ব্যবহার করতেছেন, কোথা থেকে কেউ ভিডিও করে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। রাতে ঘুমানোর আগে ফেসবুক স্ক্রলিং করতেছেন, হঠাৎ দেখবেন আপনার মানে চেহারা বেশি উঠছে, যে আপনি কাকে অপমান করতেছেন সেই ভিডিও একজন ভিডিও করে ছেড়ে দিচ্ছে অনলাইনে। বুঝছেন? মানে বর্তমানে কথাবার্তা বলতে একটু সাবধানে বলতে হয়, যেহেতু আপনারা সেলিব্রিটি এবং এলিট শ্রেণীর নাগরিক। তো
আপনারা যেভাবে কথা বলতেছেন, আপনারা মানে মনে হচ্ছে যে বাংলাদেশে রাজনীতি করার অধিকার শুধু আপনাদেরই একমাত্র আছে, আর কারো মানে ওই যে হাসনাত আব্দুল্লাহ তাদের নাই। কারণ তারা হলো মানে ওই যে গ্রাম থেকে আসা মানে মিডিল ক্লাস পরিবারের ছেলে। তার বাবা একজন ছিল তিনি নাকি কি যে বলে কনস্ট্রাকশন বা কি যে রাজ্যকালী মিস্ত্রি ছিল। তিনি পরবর্তীতে প্রবাসী ছিলেন। আপনারা যাকে ফকিন্নির বাচ্চা বলতেছেন তারাই কিন্তু এই জুলাইয়ের বীর যোদ্ধা। আপনারা কখনো ছিলেন না মাঠে ময়দানে? এই ফকিন্নির বাচ্চারাই কিন্তু তাদের রক্ত দান করেছে, তাদের রক্ত দিয়েছে দেশের দ্বিতীয় স্বাধীনতার জন্য। যদিও আপনি রুমিন ফারহানা সহ ওই ফজু পাগলা দুইজনে এই স্বাধীনতা মানতে নারাজ। এখন আপনাদের যেই দলের প্রধান মাননীয় খালেদা জিয়া, তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ এই কারাগারে বন্দী ছিলেন। তো এই জুলাই যোদ্ধাদের তাদের রক্তের কারণেই এই খালেদা জিয়া এবং তারেক রহমান তারা মানে মুক্ত বাতাস দেখতে পাইছে। মুক্ত বাতাস বলতে তারেক রহমান যেই মামলাগুলোতে পড়েছিল, বাংলাদেশে সে জীবনে কোনোদিন আসতে পারতো না যদি আওয়ামী লীগ সরকারের পতন না হতো। এবং খালেদা জিয়া সম্মানিত একটা ব্যক্তি, তিনি কখনো বের হতে পারতেন না। তিনাকে একটা মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছে বছরের পর বছর। আপনারা কখনো আন্দোলন করেন নাই। আপনারা যদি সঠিকভাবে রাজপথে থাকতেন তাহলে খালেদা জিয়াকে কখনো তারা জেলের মধ্যে বন্দী করে রাখতে পারতো না। কারণ আপনারা আওয়ামী লীগের আপনারা যে বর্তমানে যে আপনারা আওয়ামী লীগের সাথে মানে তাল মিলিয়ে রাজনীতি করছেন এবং প্লট পর্যন্ত চাইছেন, এটা কিন্তু অজানা না কারো। তো সুতরাং কথাবার্তা বলতে একটু সাবধানে বলবেন। আর যে সেই সবাইকে মানে কি যে বলে ওই ফকিনীর বাচ্চা এসে গালি দিবেন না, এগুলা ভালো না, বুঝছেন। আর প্রবাসী ওই হাসনাত আব্দুল্লাহর বাবা প্রবাসী ছিল, এই প্রবাসীরা কিন্তু যে রেমিটেন্স শট ডাউন করে সরকারকে একদম আছে না মানে খাসার মধ্যে বন্দি করে ফেলছে, বুঝছেন। বেশি বাড়াবাড়ি করেন না, বেশি বাড়াবাড়ি করেন ভালো না। ওই বেশি বাড়াবাড়ি যারা করে মানে কি যে বলে খুব তাড়াতাড়ি যারা মানে খুব লম্বা হয়ে যায়, যে গাছ খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায় ওই বাতাসে আছে না, ওই গাছ খুব তাড়াতাড়ি মানে হেলে পড়ে যায়। তো এত বাড়াবাড়ি করেন না, এত বাড়াবাড়ির ফল খুব ভালো হয় না, বুঝছেন। এত তাড়াহুড়া করেন না। নির্বাচন আসলে নির্বাচনে দাঁড়াইন। যে আপনি যেইভাবে মানুষের সাথে কথা বলতেছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা একটা লেডি কি যে বলে গ্যাংস্টারের মতো যেভাবে আপনার মানে আচরণ বিধি দেখে মনে হচ্ছে, দেখা যাবে যখন নির্বাচন আসবে জনগণ আপনাদেরকে মানে কত সুন্দরভাবে ভোটগুলা দেয়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সামনে একটু সুন্দরভাবে কথা বললেন। আর যে সবাইকে মানে ফকিনীর বলা এই সে হাবিজাবি বইলা গালি দিয়ে না, হ্যাঁ। আপনার পূর্বের ইতিহাসও আমরা মানে জানি, কিছুটা হলে জানি, বুঝছেন। তো বেশি বাড়াবাড়ি করুন ভালো না, বুঝছেন নি।